রং বেরং কথার গল্পের আসরে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। এখন আমি পাঠ করে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস যোগাযোগ। আজ 43 পর্ব। চাটুজ্যের জমিদারদের সঙ্গে কালুর পুরুষানুক্রমিক সম্বন্ধ। সমস্ত বিশ্বাসের কাজ এর হাত দিয়েই সম্পন্ন হয়। এর কোনো এক পূর্বপুরুষ চাটুজ্যদের জন্য জেল খেটেছে। কালু আজ বিপ্রদাসের হয়ে এক কিস্তি সুদ দিয়ে রসিদ নিতে মধুসূদনের আপিসে এসেছিল। বেটে গৌরবর্ণ পরিপুষ্ট চেহারা, ঈষৎ কটার ড্যাবা ড্যাবা চোখ, তার উপরে ঝুঁকে পড়া রোমশ কাঁচা পাকা মোটা ভুরু, মস্ত ঘন পাকা গোঁফ, অথচ মাথার চুল প্রায় কাঁচা, সযত্নে কোচানো শান্তিপুরে ধুতি পরা এবং প্রভু পরিবারের মর্যাদা রক্ষার উপযুক্ত পুরানো দামি জামিয়ার গায়ে। আঙুলে একটা আংটি, তার পাথরটা নেহাত কম দামি নয়। কালু ঘরে প্রবেশ করতে কুমু তাকে প্রণাম করলে। দুজনে বসলো কার্পেটের উপর। কালু বললে, ছোটো খুকি, এই তো সেদিন চলে এলে দিদি, কিন্তু মনে হচ্ছে যেন কত বৎসর দেখিনি। দাদা কেমন আছেন আগে বলো? বড়োবাবুর জন্য বড় ভাবনায় কেটেছে। তুমি যেদিন চলে এলে তার পরের দিনে খুব বাড়াবাড়ি হয়েছিল, কিন্তু অসম্ভব জোরালো শরীর কিনা দেখতে দেখতে সামলে নিলেন। ডাক্তাররা আশ্চর্য হয়ে গেছে। দাদা কাল আসছেন? তাই কথা ছিল, কিন্তু আরও 2 দিন দেরি হবে। পূর্ণিমা পড়েছে, সকলে তাকে বারণ করলে। কি জানি যদি আবার জ্বর আসে। সে যেন হলো। কিন্তু তুমি কেমন আছো দিদি? আমি বেশ ভালোই আছি। কালু কিছু বলতে ইচ্ছে করলো না, কিন্তু কুমুর মুখের সে লাবণ্য গেল কোথায়? চোখের নিচে কালি কেন? অমন চিকন রং তার ফ্যাকাশে হয়ে গেল কী জন্যে? কুমুর মনে একটা প্রশ্ন জাগছে। সে মুখ ফুটে বলতে পারছে না। দাদা আমাকে মনে করে কি কিছু বলে পাঠাননি? তার সেই অব্যক্ত প্রশ্নের উত্তরের মতোই যেন কালু বললে, বড়বাবু আমার হাত দিয়ে তোমাকে একটা জিনিস পাঠিয়েছেন। কুমু ব্যস্ত হয়ে বললে, কি পাঠিয়েছেন? কই সে? সেটা বাইরে রেখে এসেছি। আনলে না কেন? ব্যস্ত হও না দিদি, মহারাজা বললেন তিনি নিজে নিয়ে আসবেন। কি জিনিস বলো আমাকে? ইনি যে আমাকে বলতে বারণ করলেন। ঘরের চারিদিকে তাকিয়ে কালু বললে, বেশ আদর যত্নে তোমাকে রেখেছে। বড়োবাবুকে গিয়ে বলবো, কত খুশি হবেন। প্রথম 2 দিন তোমার খবর পেতে দেরি হলে তিনি বড় ছটফট করেছেন। ডাকের গোলমাল হয়েছিল, শেষকালে 3টে চিঠি একসঙ্গে পেলেন। ডাকের গোলমাল হবার কারণটা যে কোনখানে কুমু তা আন্দাজ করতে পারলে। কালুদাকে কুমু খেতে বলতে চায়, সাহস করতে পারছে না। একটু সংকোচের সঙ্গে জিজ্ঞাসা করলে, কালুদা এখনও তোমার খাওয়া হয়নি? দেখেছি কলকাতায় সন্ধ্যের পর খেলে আমার সহ্য হয় না দিদি, তাই আমাদের রামসদয় কবিরাজের কাছ থেকে মকরধ্বজ আনিয়ে খাচ্ছি। বিশেষ কিছু তো ফল হলো না। কাল বুঝেছিল বাড়ির নতুন বউ এখনও কর্তৃত্ব হাতে আসেনি, মুখ ফুটে খাওয়ার বা কথা বলতে পারবে না, কেবল কষ্ট পাবে। এমন সময় মোতির মা দরজার আড়াল থেকে হাতছানি দিয়ে কুমুকে ডেকে নিয়ে বললে, তোমাদের ওখান থেকে মুখুজ্জেমশাই এসেছেন, তার জন্য খাবার তৈরি, নিচের ঘরে তাকে নিয়ে এসো, খাইয়ে দেবে। কুমু ফিরে এসেই বললে, কালুদা তোমার কবিরাজের কথা রেখে দাও, তোমাকে খেয়ে যেতেই হবে। কি বিভ্রাট, এই যে অত্যাচার। আজ থাক, না হয় আরেক দিন হবে। না, সে হবে না, চলো। শেষকালে আবিষ্কার করা গেল মকরধ্বজের বিশেষ ফল হয়েছে। ক্ষুধার লেশমাত্র অভাব প্রকাশ পেল না। কালু দাদাকে খাওয়ানো শেষ হতেই কুমু শোবার ঘরে চলে এলো। আজ মনটা বাপের বাড়ির স্মৃতিতে ভরা। এতদিনে নুননগরে খিড়কির বাগানে আমের বোল ধরেছে। কুসুমিত জামরুল গাছের তলায় পুকুরধারের চাতালে কত নিভৃত মধ্যাহ্নে কুমু হাতের উপর মাথা রেখে এলো চুল ছড়িয়ে দিয়ে শুয়ে কাটিয়েছে। মৌমাছির গুঞ্জনে মুখরিত, ছায়ায় আলোয় খচিত সেই দুপুরবেলা। বুকের মধ্যে একটা অকারণ ব্যথা লাগতো, জানতো না তার অর্থ কী। সেই ব্যথায় সন্ধ্যাবেলাকার ব্রজের পথের গধুর ধূলিতে ওর স্বপ্ন রাঙা হয়ে উঠেছে। বুঝতে পারিনি যে ওর যৌবনের অপ্রাপ্ত দোসর জলেস্থলে দিয়েছে মায়া মেলে। ওর যুগল রূপের উপাসনায় সেই করেছে লুকোচুরি, তাকেই টেনে এনেছে ওর চিত্তের অলক্ষ্যপুরে, এসরাজে মুলতানের মীরে মূর্ছনায়। ওর প্রথম যৌবনের সেই না পাওয়া মনের মানুষের কত আভাস ছিল ওদের সেখানকার বাড়ির কত জায়গায়, সেখানকার চিলেকোঠায়, যেখান থেকে দেখা যেত গ্রামের বাঁকা রাস্তার ধারে ফুলের আগুন লাগা সর্ষে ক্ষেত, খিড়কির পাঁচিলের ধারে সেই ঢিবিটা, যেখানে বসে পাঁচিলের ছাতলা পড়া সবুজে কালোয় মেশা নানা রেখায় যেন
কোন পুরাতন বিস্তৃত কাহিনী, অস্পষ্ট ছবি। দোতলায় ওর শোবার ঘরের জানালায় সকালে ঘুম থেকে উঠেই দূরের রাঙা আকাশের দিকে সাদা পালগুলো দেখতে পেত। দিগন্তের গায়ে গায়ে চলেছে যেন মনের নিরুদ্দেশ কামনার মতো। প্রথম যৌবনের সেই মরীচিকাই সঙ্গে সঙ্গে এসেছে কলকাতায় ওর পূজার মধ্যে, ওর গানের মধ্যে। সেই তো দৈবের বাণী ভান করে ওকে অন্ধভাবে এই বিবাহের ফাঁসের কথা টেনে আনলে, অথচ প্রখর রৌদ্রে নিজে গেল মিলিয়ে। ইতিমধ্যে মধুসূদন কখন পিছনে এসে দেওয়ালে ঝোলানো আয়নায় কুমুর মুখের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইল। বুঝতে পারলে কুমুর মন যেখানে হারিয়ে গেছে, সেই অদৃশ্য অজানার সঙ্গে প্রতিযোগিতা কিছুতেই চলবে না। অন্যদিন হলে কুমুর এই আনমনা ভাব দেখলে রাগ হতো। আজ শান্ত বিষাদের সঙ্গে কুমুর পাশে এসে বসল। বললে, কি ভাবছ বড় বউ? কুমু চমকে উঠল, মুখ ফ্যাকাশে হয়ে গেল। মধুসূদন তার হাত চেপে ধরে নাড়া দিয়ে বললে, তুমি কি কিছুতেই আমার কাছে ধরা দেবে না? এ কথার উত্তর কুমু খুঁজে পেলে না। কেন ধরা দিতে পারছে না সে প্রশ্ন ও নিজেকেও করে। মধুসূদন যখন কঠিন ব্যবহার করেছিল তখন উত্তর সহজ ছিল। ও যখন নতি স্বীকার করে তখন নিজেকে নিন্দে করা ছাড়া কোনো জবাব পায় না। স্বামীকে মন প্রাণ সমর্পণ করতে না পারাটা মহাপাপ, এই সম্বন্ধে কুমুর সন্দেহ নেই। তবু ওর এমন দশা কেন হলো? মেয়েদের একটিমাত্র লক্ষ্য সতী সাবিত্রী হয়ে ওঠা। সেই লক্ষ্য হতে ভ্রষ্ট হওয়ার পরম দুর্গতি থেকে নিজেকে বাঁচাতে চায়। তাই আজ ব্যাকুল হয়ে কুমু মধুসূদনকে বললে, তুমি আমাকে দয়া করো। কিসের জন্য দয়া করতে হবে? আমাকে তোমার করে নাও, হুকুম করো, শাস্তি দাও। আমার মনে হয় আমি তোমার যোগ্য নই। শুনে বড় দুঃখে মধুসূদনের হাসি পেল। কুমু সতীর কর্তব্য করতে চায়। কুমু যদি সাধারণ গৃহিণী মাত্র হতো তাহলে এইটুকুই যথেষ্ট হতো। কিন্তু কুমু যে ওর কাছে মন্ত্রপড়া স্ত্রীর চেয়ে অনেক বেশি, সেই বেশি। টুকুকে পাবার জন্য ও যতই মূল্য হাঁকছে সবই ব্যর্থ হচ্ছে। ধরা পড়ছে নিজের খর্বতা। কুমুর সঙ্গে নিজের দুর্ভাগ্য অসম্য কেবলই ব্যাকুলতা বাড়িয়ে তুলছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে মধুসূদন বললে, একটি জিনিস যদি দিই তো কী দেবে বলো? কুমু বুঝতে পারলে দাদার দেওয়া সেই জিনিস। ব্যগ্রতার সঙ্গে মধুসূদনের মুখের দিকে চেয়ে রইল। যেমন জিনিসটি তারই উপযুক্ত দাম নেব কিন্তু, বলে খাটের নিচ থেকে রেশমের খোল দিয়ে মোড়া একটি এসরাজ বের করে তার মোড়কটি খুলে ফেললে। কুমুর সেই চিরপরিচিত এসরাজ, হাতির দাঁতে খচিত, বাড়ি থেকে চলে আসবার সময় এটি ফেলে এসেছিল। মধুসূদন বললে, খুশি হয়েছে তো? এইবার দাম দাও। মধুসূদন কী দাম চায় কুমু বুঝতে পারলে না, চেয়ে রইল। মধুসূদন বললে, বাজিয়ে শোনাও আমাকে। এটা বেশি কিছু নয়, তবু বড় শক্ত দাবি। কুমু এইটুকু আন্দাজ করতে পেরেছে যে মধুসূদনের মনে সঙ্গীতের রস নেই। এর সামনে বাজানোর সংকোচ কাটিয়ে তোলা কঠিন। কুমু মুখ নিচু করে এসরাজের ছড়িটা নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। মধুসূদন বললে, বাজাও না বড় বউ, আমার সামনে লজ্জা করো না। কুমু বললে, সুর বাঁধা নেই। তোমার নিজের মনেরই সুর বাঁধা নেই, তাই বলো না কেন? কথাটার সত্যতায় কুমুর মনে তখনই ঘা লাগলো। বললে, যন্ত্রটা ঠিক করে রাখি, তোমাকে আরেকদিন শোনাবো। কবে শোনাবে ঠিক করে বলো। কাল? আচ্ছা, কাল। সন্ধ্যাবেলায় অফিস থেকে ফিরে এলে? হ্যাঁ, তাই হবে। এসরাজটা পেয়ে খুব খুশি হয়েছ? খুব খুশি হয়েছি। শালের ভিতর থেকে একটা চামড়ার কেস বের করে মধুসূদন বললে, তোমার জন্য যে মুক্তোর মালা কিনে এনেছি, এটা পেয়ে ততখানি খুশি হবে না? এমন তর মুশকিলের প্রশ্ন কেন জিজ্ঞাসা করা? কুমু চুপ করে এসরাজের ছড়িটা নাড়াচাড়া করতে লাগলো। বুঝেছি, দরখাস্ত নামঞ্জুর। কুমু কথাটা ঠিক বুঝলে না। মধুসূদন বললে, তোমার বুকের কাছে আমার অন্তরের এই দরখাস্তটি লটকিয়ে দেব ইচ্ছে ছিল, কিন্তু তার আগেই ডিসমিস। কুমুর সামনে মেজের উপর গয়নাটা রইল খোলা। দুজনে কেউ একটিও কথা বললে না। থেকে থেকে কুমু যেরকম স্বপ্নাবিষ্ট হয়ে যায় তেমনই হয়ে রইল। একটু পরে যেন সচেতন হয়ে মালাটা তুলে নিয়ে গলায় পরলে আর মধুসূদনকে প্রণাম করলে। বললে, তুমি আমার বাজনা শুনবে? মধুসূদন বললে, হ্যাঁ শুনব।
এখনই শোনাবো বলে এসরাজে সুর বাঁধলে। কেদারায় আলাপ আরম্ভ করলে, ভুলে গেল ঘরে কেউ আছে। কেদারা থেকে পৌঁছলো ছায়ানটে। যে গানটি সে ভালোবাসে সেইটি ধরল। ঠাড়ি রহ মেরে আঁখনকে আগে। সুরের আকাশে রঙিন ছায়া ফেলে এলো সেই অপরূপ আবির্ভাব, যাকে কুমু গানে পেয়েছে, প্রাণে পেয়েছে। কেবল চোখে পাবার তৃষ্ণা নিয়ে, যার জন্যে মিনতি চিরদিন রয়ে গেল। ঠাড়ি রহ মেরে আঁখনকে আগে। মধুসূদন সঙ্গীতের রস বোঝে না, কিন্তু কুমুর বিশ্ববিস্তৃত মুখের উপর যে সুর খেলছিল, এসরাজের পর্দায় পর্দায় কুমুর আঙুল ছোঁয়ার যে ছন্দ নেচে উঠেছিল, তাই তার বুকে দোল দিলে। মনে হতে লাগলো ওকে যেন কে বরদান করছে। আনমনে বাজাতে বাজাতে কুমু হঠাৎ একসময় দেখতে পেলে মধুসূদন তার মুখের উপর এক দৃষ্টে চেয়ে। অমনি হাত গেল থেমে। লজ্জা এলো, বাজনা বন্ধ করে দিলে। মধুসূদনের মন দাক্ষিণে উদ্বেল হয়ে উঠল। বললে, বড় বউ, তুমি কী চাও বলো? কুমু যদি বলতো কিছুদিন দাদার সেবা করতে চাই, মধুসূদন তাতেও রাজি হতে পারত। কেননা আজ কুমুর গীতমুগ্ধ মুখের দিকে কেবলই চেয়ে চেয়ে সে নিজেকে বলছিল, এই তো আমার ঘরে এসেছে, কি আশ্চর্য সত্য। কুমু এসরাজ মাটিতে রেখে ছড়ি ফেলে চুপ করে রইল। মধুসূদন আরেকবার অনুনয় করে বললে, বড় বউ, তুমি আমার কাছে কিছু চাও? যা চাও তাই পাবে। কুমু বললে, মুরলি বেয়ারাকে একখানা শীতের কাপড় দিতে চাই। কুমু যদি বলতো কিছু চাই নে, সেও ছিল ভালো, কিন্তু মুরলি বেহারার জন্য গায়ের কম্বল, যে দিতে পারে মাথার মুকুট, তার কাছে চাওয়া জুতোর ফিতে। মধুসূদন অবাক, রাগ হলো বেয়ারাটার উপর। বললে, লক্ষ্মী ছাড়া মুরলি বুঝি তোমাকে বিরক্ত করছে? না, আপনি ওকে একটা আলোয়ান দিতে গেলুম, ও নিল না। তুমি যদি হুকুম করো তবে সাহস করে নেবে। মধুসূদন স্তব্ধ হয়ে রইল। খানিক পরে বললে, ভিক্ষে দিতে চাও? আচ্ছা দেখি, কই তোমার আলোয়ান? কুমু তার সেই অনেক দিনের পরা বাদামি রঙের আলোয়ান নিয়ে এলো। মধুসূদন সেটা নিয়ে নিজের গায়ে জড়ালো। টিপায়ের উপরকার ছোট ঘণ্টা বাজিয়ে দিতে একজন বুড়ি দাসী এলো। তাকে বললে, মুরলি বেয়ারাকে ডেকে দাও। মুরলি এসে হাত জোর করে দাঁড়ালো। শীতেও ভয়ে তার জোড়া হাত কাঁপছে। তোমার মাঝি তোমাকে বকশিস দিয়েছেন বলে মধুসূদন পকেট কেস থেকে 100 টাকার একটি নোট বের করে তার ভাঁজ খুলে সেটা দিলে কুমুর হাতে। এরকম অকারণে অযাচিত দান মধুসূদনের দ্বারা জীবনে কখনো ঘটেনি। অসম্ভব ব্যাপারে মুরলি বেয়ারার ভয় আরও বেড়ে উঠল। দ্বিধাকম্পিত স্বরে বললে, হুজুর, হুজুর কিরে বেটা, বোকা, নে তোর মায়ের হাত থেকে এই টাকা দিয়ে যত খুশি গরম কাপড় কিনে নিস। ব্যাপারটা এইখানেই শেষ হলো। সেই সঙ্গে সেদিনকার আর সমস্তই যেন শেষ হয়ে গেল। যে স্রোতে কুমুর মন ভেসেছিল, সে গেল হঠাৎ বন্ধ হয়ে। মধুসূদনের মনে আত্মত্যাগের যে ঢেউ চিত্ত সংকীর্ণতার কুল ছাপিয়ে উঠেছিল, তাও সামান্য বেহারার জন্য তুচ্ছ প্রার্থনায় ঠেকে গিয়ে আবার তলায় গেল নেমে। এরপরে সহজে কথাবার্তা কওয়া দুই পক্ষেই অসাধ্য। আজ সন্ধ্যার সময় সেই তালুক কেনা ব্যাপার নিয়ে লোক এসে বাইরের ঘরে অপেক্ষা করছে। এ কথাটা মধুসূদনের মনেই ছিল না। এতক্ষণ পরে চমকে উঠে ধিক্কার হলো নিজের উপরে। উঠে দাঁড়িয়ে বললে, কাজ আছে, আসি। দ্রুত চলে গেল। পথের মধ্যে শ্যামাসুন্দরী ঘরের সামনে এসে বেশ প্রকাশ্য কণ্ঠস্বরেই বললে, ঘরে আছো? শ্যামাসুন্দরী আজ খায়নি। একটা জারপার মুড়ি দিয়ে তার মেজে মাদুরের উপর অবসন্নভাবে শুয়েছিল। মধুসূদনের ডাক শুনে তাড়াতাড়ি দরজার কাছে এসে জিজ্ঞাসা করলে, কি ঠাকুরপো, পান দিলে না আমাকে?